স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণের বিস্তারিত নিয়ে। ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, এটা আমরা সবাই জানি। আসো আমরা কথা না বেরিয়ে আজকের ক্লাসটি শুরু করি, আমরা ভাষণটি পড়া শুরু করি। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? আচ্ছা, আমরা এই ৭ই মার্চের ভাষণের ইতিহাস সম্পর্কে আমরা সবাই অবগত আছি। আমরা অষ্টম শ্রেণীতে পড়ি, তাই আমরা নিশ্চয়ই এর ইতিহাস সম্পর্কে অবশ্যই জেনে থাকব। আমাদের এই ৭ই মার্চের ভাষণের ইতিহাস ছিল খুবই তাৎপর্যময়, কারণ এই ৭ই মার্চের ভাষণই ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের এক অনুপ্রেরণার উৎস। এই ভাষণের পরপরই কিন্তু আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। তো এই ভাষণটা আমাদের বাঙালিদের তখন সে সময় নানানভাবে খুব প্রবলভাবে আসলে অনুপ্রেরিত করেছিল। এবং এই ভাষণ আসলে প্রতিটা কথা বাস্তবসম্মত, এবং প্রতিটা কথায় আমরা দেখব যে সে সময় আসলে আমাদের পাকিস্তানিরা আমাদের উপর যে কিরূপ শোষণ করেছিল। এবং এই ভাষণের মাধ্যমে আসলে 1952 সালের ভাষা আন্দোলন, 66 সালের ৬ দফা দাবি, 69-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 71 সালে যে স্বাধীনতার ডাক, সর্বশেষ যে ডাক দেওয়া হয়েছিল, সেই ব্যাপারটাই আসলে এই ভাষণের মধ্যে উঠে আসে। তো ভাষণের শুরুতে আমাদের জাতির পিতা বলছিল যে আজকে দুঃখভ্রান্ত মন দিয়ে বলতে হচ্ছে যে আমাদের দেশের মানুষের রক্তে আজকে আমাদের রাজপথ রঞ্জিত। কিন্তু আমরা আসলে কি খুব বেশি কিছু চেয়েছিলাম? আমরা আসলে আমাদের অধিকার চেয়েছিলাম। তো এরপর আসো দেখো কি বলেছে। নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষ রক্তের ইতিহাস। আচ্ছা, এখানে আসলে যেটা বলা হয়েছে যে নির্বাচনের পর আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করলেও আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়নি। এবং আমাদের সে সময় আসলে আমাদের আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল কি, অর্থনৈতিক রাজনৈতিক ভাবে একটা দেশকে গড়ে তোলার। কিন্তু 23 বছরের করুণ ইতিহাস, 23 বছর বলতে এখানে আসলে 1947 সালের দেশ বিভাগের পর থেকে 1971 সালের সময় পর্যন্ত বোঝানো হয়েছে যে 23 বছরের ইতিহাস, যে সেখানে আসলে অত্যাচারের এক ইতিহাসই ফুটে উঠেছে। এই 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি। 1952 সালে আমরা সবাই জানি ভাষা আন্দোলনের কথা এখানে বলা হয়েছে, যে রক্তের মাধ্যমে আমরা বাংলা ভাষা অর্জন করেছিলাম, সেই সময়ের কথা বলা হচ্ছে। 1954 সালে নির্বাচনে জয় করেও আমরা গদিতে বসতে পাইনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। আচ্ছা, 1958 সালে আইয়ুব খানের মার্শাল ল মানে হচ্ছে সামরিক শাসন। তোমাদের কিন্তু এটা প্রশ্ন আকারে আসতে পারে যে মার্শাল ল কি। আচ্ছা, কত বছর আমাদের গোলাম করে রেখেছিল? 10 বছর গোলাম করে রেখেছিল। তারপর 1966 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলায় নয়, পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দিন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নিব। আচ্ছা, এখানে তাহলে যেটা দেখতে পাচ্ছি যে
যখন কিনা আইয়ুব খান আসলো, ইয়াহিয়া খানের পরে হচ্ছে ইয়াহিয়া খান আসলো আইয়ুব খানের পরে, তখন তিনি কিন্তু অনুরোধ করেছিল যে 15ই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন দেওয়ার জন্য, কিন্তু তিনি ভুট্টো সাহেবের কথা রাখলো এবং প্রথম সপ্তাহে মার্চে হওয়ার কথা ছিল। এবং তিনি বলেছিলেন, শেখ মুজিবুর বলেছিলেন যে অ্যাসেম্বলিতে তারা বসবে। অ্যাসেম্বলি মানে কি? অ্যাসেম্বলি মানে হচ্ছে সংসদ, সংসদে বসার কথা ছিল। আলোচনার মাধ্যমে একটা সেটাতে একটা সমাধানের আসার কথা ছিল। এমনকি আমাদের মুজিব সাহেব এটাও বলেছিলেন, শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে সেই অ্যাসেম্বলিতে যদি কেউ একজন ন্যায্য কথা বলে, এতে যদি বাঙালিদের সংখ্যাগরিষ্ঠ থাকে তার বিপক্ষে, এবং তার কথাটা যদি ন্যায্য হয়ে থাকে, সেটা যদি একজনও হয়, তবে তার কথাটাই মেনে নেওয়া হবে। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বলেন যে যাবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, এখানে দেখো কি বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে অ্যাসেম্বলি হওয়ার কথা থাকলেও ভুট্টো সাহেব কি বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, তিনি আসুন, আলোচনা হবে, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। কিন্তু বলেছিল কি, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি পূর্ব পাকিস্তানে যায় তাহলে সেখানে কি অ্যাসেম্বলিটা একটা কসাইখানায় তৈরি হবে, সবাইকে মেরে ফেলা হবে। এখানে যেটা বলা হচ্ছে, যদি অ্যাসেম্বলি এখানে হয় তাহলে পেশোয়ারি থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে রাখতে হবে। কিন্তু তারপরে শেখ মুজিবুর বললো অ্যাসেম্বলি চলবে, কিন্তু তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। ভুট্টো বলেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। আচ্ছা, অ্যাসেম্বলি যে হলো না, অ্যাসেম্বলি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, সেটার জন্য দোষ করা হলো শেখ মুজিবুর রহমানকে এবং বাঙালিদেরকে। এবং এর ফলে কি হলো, এর ফলে বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো। আমি বললাম শান্তিপূর্ণভাবে আমরা হরতাল পালন, শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দিন। জনগণ সাড়া দিল। আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমাদের দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আসলে বিষয়টা দুঃখজনক। সেই সময়ে কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছিল যে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আসলে হরতাল ডাক দেওয়া হয়েছিল, এবং দুঃখের বিষয় হচ্ছে যে অস্ত্র বহির্বিশ্বের শত্রুর হাত থেকে রক্ষা করার কথা ছিল, সেই অস্ত্রের ব্যবহার হয়েছিল পশ্চিম পাকিস্তানের জনগণের উপর। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখন ক্ষমতায় যাবার চেষ্টা করছি তখন তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, টেলিফোনে আমার সাথে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হচ্ছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখ রাউন্ড টেবিল কনফারেন্স হবে। রাউন্ড টেবিল কনফারেন্স মানে হচ্ছে গোল টেবিল বৈঠক। আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সাথে বসবো। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন, তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছে, বাংলার মানুষের উপর দিয়েছে। ভাইয়েরা আমার, 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখ সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিব রহমান যোগদান করতে পারবে না। আরটিসি মানে হচ্ছে গোল টেবিল বৈঠকের কথা বলা হচ্ছে, সেখানে যোগদান করতে পারবেন না। এরপরে দেখো, অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। উইথড্র মানে হচ্ছে উত্তোলন করা, মানে উঠিয়ে নেওয়া বা প্রত্যাহার করতে হবে। সামরিক আইন, মার্শাল ল, এই আইনগুলো প্রত্যাহার করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে।
ব্যারাক মানে হচ্ছে অস্থায়ী ক্যাম্প বা হচ্ছে তোমার সেনা ছাউনি। যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াপদা কোনো কিছু চলবে না। আচ্ছা, সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট এগুলো তোমাদের শব্দার্থে রয়েছে। সেক্রেটারিয়েট মানে হচ্ছে সচিবালয়, সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট উচ্চ আদালত, এছাড়াও জজ কোর্ট এগুলো তোমরা বুঝো, সেমি গভর্নমেন্টও বুঝো, মানে আধা সরকারের যেটা, এগুলো চলবে না। ওয়াপদা মানে হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেখানে বিদ্যুতের কাজ হয়ে থাকে সেই অফিস, পানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এগুলো চলবে না। 28 তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দিবে। এই কথা দ্বারা আসলে শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণতাই প্রকাশ পায়। এছাড়া দেখো আর কি বলা হয়েছে, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আচ্ছা, এখানে আসলে বোঝা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমানের যদি কিছু হয়ে থাকে তার পিছনে কিন্তু 7 কোটি মানুষ রয়েছে, যারা কিন্তু তার নেতৃত্বে জীবন দিতেও পিছপা হয় না। আসলে এখানে তার সেই ব্যাপারটাই এখানে প্রকাশ পেয়েছে। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগ থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটির সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে প্রত্যেকে শিল্প সমিতির মালিক তাদের বেতন পৌঁছে দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলছি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দিবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর। আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশন কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশনে আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে পত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে, এবং বিদেশের সাথে দেয়া নেয়া চলবে না। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আশা করি তোমরা 7ই মার্চের এই ভাষণটা তোমাদের, সত্যি কথা বলতে ভাষণটা যখন শুনি বা যখন পড়ি তখন সত্যি নিজের মধ্যে যেন একটা অন্যরকম উদ্দীপনা কাজ করে, রক্ত সঞ্চালন যেন তখন বেড়ে যায়। আশা করি তোমরা এই ভাষণটি বুঝতে পেরেছো। এই ভাষণ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আসে তাহলে খুব সহজেই তোমরা তাহলে সেটার উত্তর বা সমাধান করতে পারবে। তাহলে এই ছিল 7ই মার্চের সেই ভাষণটি সম্পর্কে বিস্তারিত আলোচনা বা ব্যাখ্যা, তোমাদের জন্য সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো লাইন বুঝতে প্রবলেম হয়ে থাকে, কোনো শব্দ যদি বুঝতে না পারো, তোমরা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তোমাদের সেই সমস্যার সমাধান দেবার চেষ্টা আমরা অবশ্যই করব। তাহলে আজকে এই পর্যন্তই। 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো তোমাদের বইয়ে রয়েছে পৃষ্ঠা নম্বর 45-এ, সেই প্রশ্নের সমাধান নিয়ে আগামী ক্লাসে
তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আগামী ক্লাসে নতুন কোনো টপিকে তোমাদের সাথে আবার আলোচনায় বসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।